বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের নিউজ রুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ বুলেটিনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব দেশের প্রায় ২০ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী, এনপিওভুক্ত শিক্ষক এবং লক্ষাধিক পেনশনভোগীর জন্য সবচেয়ে বহুল প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে। আর সেটি হল নতুন পে স্কেল বা নবম জাতীয় বেতন কাঠামো। শুরুতেই আজকের প্রতিবেদনের প্রধান বিষয়গুলো এক নজরে জেনে নেওয়া যাক। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া শুরু হচ্ছে। পুরো কাঠামো একবারে নয়, বরং ৩টি অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়িত হবে। জনসেবা খাতে বাজেটের রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে আনার প্রস্তাব রয়েছে। এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ সুখবর। এবং মহার্ঘ ভাতা কিভাবে নতুন বেতনে সমন্বয় হবে তা নিয়ে কাজ করছে একটি সচিব পর্যায়ের কমিটি। চলুন একে একে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই আসা যাক কার্যকরের সময়সীমা প্রসঙ্গে। চলতি অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে স্কেল কার্যকর করা হবে। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন বেতন কাঠামো আসতে যাচ্ছে, যা দেশের একটি বিশাল কর্মী গোষ্ঠীর জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলবে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সুবিধা প্রথম দিন থেকেই পুরোপুরি মিলবে না, বরং ধাপে ধাপে কয়েক বছরে সম্পূর্ণ বাস্তবায়িত হবে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে প্রায় ৩টি অর্থবছর সময় লাগতে পারে। আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চাকরিজীবীরা প্রথম বছরই সম্পূর্ণ সুবিধা পাবেন না, বরং ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে পুরো সুবিধা তাদের হাতে পৌঁছাবে। এখন চলুন এই ৩টি ধাপ বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথম ধাপ শুরু হচ্ছে আগামী ১ জুলাই থেকে। এই ধাপে মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ বৃদ্ধি পাবে। দ্বিতীয় ধাপ কার্যকর হবে তার পরবর্তী অর্থবছরে, যেখানে মূল বেতনের বাকি অংশ পুরোপুরি সমন্বয় করা হবে। আর তৃতীয় ও শেষ ধাপে, অর্থাৎ তার পরের অর্থবছরে, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য সমস্ত ভাতা নতুন কাঠামো অনুযায়ী একযোগে কার্যকর করা হবে। যতদিন পর্যন্ত এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ না হচ্ছে, ততদিন অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা আগের নিয়ম অনুযায়ী বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এই ধাপে ধাপে বাস্তবায়নের পেছনে সরকারের যুক্তি কী, সে বিষয়েও একটু আলোকপাত করা প্রয়োজন। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আদায়ের বাস্তবতা এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনার সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে সরকার একবারই পুরো কাঠামো কার্যকর না করে একটি পর্যায়ক্রমিক কৌশল অনুসরণ করছে। লক্ষ্য হল, একদিকে সরকারি কর্মচারীদের প্রত্যাশিত সুবিধা নিশ্চিত করা, অন্যদিকে সরকারের আর্থিক স্থিতিশীলতাও অক্ষুণ্ণ রাখা। প্রিয় দর্শক, এবার আসা যাক এই সংস্কারের আর্থিক আকার এবং বাজেট বরাদ্দের প্রসঙ্গে। নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার জনসেবা খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ রাখার পরিকল্পনা নিয়েছে। সরকারি সূত্র অনুযায়ী এই খাতে বরাদ্দ চলতি অর্থবছরের মূল বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এই বিপুল বরাদ্দের মধ্যে শুধু বিদ্যমান কর্মকর্তা কর্মচারীদের বর্ধিত বেতনই নয়, বরং নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুযোগ সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এটি স্পষ্ট করে জানানো প্রয়োজন যে এই সম্পূর্ণ বরাদ্দের অর্থ শুধুমাত্র বেতন ভাতার পেছনেই ব্যয় হবে না, বরং এর একটি অংশ অন্যান্য প্রশাসনিক ও কল্যাণমূলক খাতেও ব্যবহৃত হবে। সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, পূর্ণাঙ্গ বাস্তবায়নের ক্ষেত্রে প্রতি বছর অতিরিক্ত বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন হবে, যা অর্থ মন্ত্রণালয়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের রাজস্ব আদায়ের সক্ষমতা এবং সামগ্রিক বাজেট ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বিশাল ব্যয়ভার বহন করতে হবে, আর এই কারণেই বাস্তবায়ন প্রক্রিয়াকে কয়েক বছরে ভাগ করে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা আলোচনা করব বেতন কাঠামোর গ্রেড এবং সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের পরিসীমা নিয়ে। সংশ্লিষ্ট সূত্রমতে নতুন কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। তবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের মধ্যে যে ব্যবধান রয়েছে তা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। এর ফলে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন,
যেখানে উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম হতে পারে। সূত্র অনুযায়ী জানা গেছে, সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বর্তমান অবস্থান থেকে উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করে নতুন একটি সর্বনিম্ন সীমায় নিয়ে যাওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের মূল বেতনও একইভাবে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করার সুপারিশ এসেছে। বিশেষজ্ঞদের মতে, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন শতভাগের বেশি হারে বৃদ্ধি পেতে পারে, যা মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর হতে পারে। তবে চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত এই সংখ্যাগুলো প্রস্তাবনার পর্যায়েই রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা সতর্ক করেছেন। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন করে যাতায়াত ভাতা প্রবর্তনের বিষয়টি আলোচনায় রয়েছে। বর্তমানে এই স্তরের অনেক কর্মচারী যাতায়াত ভাতা পান না। ফলে নতুন কাঠামোতে তাদের জন্য এই সুবিধা যুক্ত হলে তা একটি বাড়তি স্বস্তির কারণ হবে। একই সঙ্গে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিও কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে জোরালোভাবে উত্থাপিত হয়েছে, যদিও এই বিষয়গুলো এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি প্রশাসনিক ক্যাডার এবং অন্যান্য ক্যাডারের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনের বিষয়টিও এই পর্যালোচনায় গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এবার আসা যাক এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এই বেতন কাঠামোর প্রভাব প্রসঙ্গে। দেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় অংশ পরিচালিত হয় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মাধ্যমে, এবং তাদের জন্য এই নতুন বেতন কাঠামো একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশেষ করে দশম গ্রেডে কর্মরত শিক্ষকদের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ বৃদ্ধি পাওয়ার পর পরবর্তী ধাপগুলোতে ধীরে ধীরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা দিয়েও সমন্বয় হবে, যার ফলে শিক্ষকদের সামগ্রিক মাসিক বেতন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। শিক্ষক প্রতিনিধিরা বলছেন, বার্ষিক ইনক্রিমেন্টের হারও এই সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। বর্তমানে বার্ষিক বেতন বৃদ্ধির হার তুলনামূলক কম, যেখানে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিনিয়ত বাড়ছে। তাই নতুন কাঠামোতে ইনক্রিমেন্টের হার বাড়ানোর দাবিও শিক্ষক ও কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে জোরালোভাবে তোলা হয়েছে। সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানানো হয়নি, তবে বিষয়টি পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এবার আসা যাক পেনশনভোগীদের জন্য এই নতুন বেতন কাঠামোর প্রভাব প্রসঙ্গে। দেশে বর্তমানে লক্ষাধিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী পেনশন সুবিধা ভোগ করছেন, এবং নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তাদের জন্যেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে যারা তুলনামূলকভাবে কম পেনশন পান, তাদের সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার প্রস্তাব রয়েছে। প্রবীণ ও অতিবৃদ্ধ পেনশনভোগীদের জন্য বাড়তি চিকিৎসা সহায়তার প্রস্তাবও আলোচনায় রয়েছে, যা তাদের স্বাস্থ্যসেবা ব্যয়ের চাপ কিছুটা হলেও কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। পেনশন সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পেনশন গ্র্যাচুইটির হার নিয়ে দীর্ঘদিনের একটি দাবি। কর্মচারী কল্যাণ সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে শতভাগ পেনশন সুবিধা পুনর্বহাল করা হোক এবং গ্র্যাচুইটির হার আরও যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা হোক। এই দাবিগুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে, এবং বিষয়টি এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে। দর্শক, এবার একটু কথা বলা যাক মহার্ঘ ভাতা সমন্বয়ের বিষয়টি নিয়ে। যেসব সরকারি কর্মচারী ইতিমধ্যে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, নতুন পে স্কেলে মূল বেতন নির্ধারণের সময় সেই ভাতা কিভাবে সমন্বয় করা হবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সচিব পর্যায়ের কমিটি কাজ করছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত বিষয়, কারণ এর উপর নির্ভর করবে ব্যক্তিগত পর্যায়ে প্রতিটি কর্মচারীর প্রকৃত বেতন বৃদ্ধির পরিমাণ। যাদের বর্তমান মূল বেতন মহার্ঘ ভাতাসহ ইতিমধ্যে কিছুটা বেশি, তাদের ক্ষেত্রে নতুন বেতন নির্ধারণ প্রক্রিয়া কিভাবে প্রযোজ্য হবে সে বিষয়ে স্বচ্ছ নির্দেশনা প্রকাশের অপেক্ষা রয়েছেন কর্মচারীরা। এই প্রসঙ্গে আরও জানা গেছে, বেতন ফিক্সেশন বা বেতন নির্ধারণ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা গেজেট প্রকাশের পরপরই সরকারি কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে প্রত্যেক কর্মচারী নিজের নতুন মূল বেতন কিভাবে নির্ধারিত হবে তা সহজে বুঝতে পারেন। এই প্রক্রিয়া স্বচ্ছ ও সহজবোধ্য রাখার জন্য প্রশাসনিক পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, এবার আসা যাক সরকারি কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া এবং তাদের দাবি দেওয়া প্রসঙ্গে। বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা এবং তার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিল।
তাদের পক্ষ থেকে একাধিকবার স্মারকলিপি প্রদান করা হয়েছে এবং বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে। তাদের মূল দাবির মধ্যে রয়েছে অবিলম্বে পে স্কেল বাস্তবায়ন, অন্তর্বর্তীকালীন সময়ে পর্যাপ্ত মহার্ঘ ভাতা প্রদান এবং আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবিগুলোর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে। জাতীয় সংসদেও এই বিষয়টি একাধিকবার উত্থাপিত হয়েছে এবং সরকারি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তবে কর্মচারী সংগঠনগুলো একই সঙ্গে সতর্ক করে দিয়েছে যে যদি সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে সম্পূর্ণ পে স্কেল একবারে বাস্তবায়ন করা সম্ভব না হয়, তাহলে অন্তত 2 ধাপে যেন তা কার্যকর করা হয়, যাতে কর্মচারীরা দ্রুততম সময়ে কিছুটা হলেও স্বস্তি পান। প্রিয় দর্শক, এই সংস্কার নিয়ে অর্থনৈতিক বিশ্লেষকদের মতামতও গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেলে তা বাজারে চাহিদা বাড়াতে সহায়ক হতে পারে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে সতর্ক করা হচ্ছে যে সরকারি ব্যয় বৃদ্ধির ফলে রাজস্ব ঘাটতি এবং মুদ্রাস্ফীতির উপর যেন বাড়তি চাপ তৈরি না হয়, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে। অর্থ মন্ত্রণালয় এই ভারসাম্য বজায় রাখার লক্ষ্যেই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল গ্রহণ করেছে বলে জানা গেছে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও সরকারি ব্যয় ব্যবস্থাপনা এবং রাজস্ব শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে এবং সরকার এই পর্যবেক্ষণগুলো বিবেচনায় রেখেই বাজেট ব্যবস্থাপনা ও নতুন পে স্কেল বাস্তবায়নের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট মহল থেকে জানা গেছে। কিছু বিরোধী রাজনৈতিক দল এবং অর্থনৈতিক বিশ্লেষক সামগ্রিক বাজেটকে উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে এত বিশাল অঙ্কের এই ব্যয়ভার সরকার কিভাবে বহন করবে। তাদের মতে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন না হলে এই বিশাল বরাদ্দ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়তে পারে। অন্যদিকে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, সুষ্ঠু পরিকল্পনা এবং পর্যায়ক্রমিক বাস্তবায়নের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে। দুই পক্ষের এই ভিন্নমত থেকেই বোঝা যায় আগামী দিনগুলোতে বাজেট বাস্তবায়ন প্রক্রিয়া কতটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। দর্শক, এবার আসুন একটু ভিন্নভাবে বিষয়টি দেখি। সাধারণ মানুষের মনে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে তার কয়েকটির উত্তর সংক্ষেপে জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হল, নতুন পে স্কেল কি সব সরকারি কর্মচারী একসঙ্গে একই দিনে পাবেন? উত্তরে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হ্যাঁ, প্রথম ধাপ সবার জন্য একই সময়ে শুরু হবে, তবে প্রকৃত বৃদ্ধির পরিমাণ গ্রেডভেদে ভিন্ন ভিন্ন হবে। দ্বিতীয় প্রশ্ন হল, অবসরে যাওয়া কর্মচারীরা কি এই সুবিধা পাবেন? এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে পেনশনভোগীদের জন্য আলাদা সুবিধার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। তৃতীয় প্রশ্ন হল, বেসরকারি খাতের কর্মীরা কি এর আওতায় আসবেন? উত্তর হল, না, এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রযোজ্য। প্রিয় দর্শক, নতুন বেতন কাঠামো ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের প্রশাসনিক কাঠামোতেও একটি নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বেতন কাঠামো যৌক্তিক পর্যায়ে উন্নীত হলে দক্ষ জনবল ধরে রাখা এবং নতুন মেধাবীদের সরকারি চাকরিতে আকৃষ্ট করা সহজ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের চাকরিতে বর্তমানে যে অসন্তোষ এবং চাকরি ছেড়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে তা অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে সরকারি কর্মকর্তাদের আয় ন্যায্য পর্যায়ে উন্নীত হলে প্রশাসনিক পর্যায়ে দুর্নীতিপ্রবণতাও কমে আসবে বলে সরকারের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। দর্শক, এবার আমরা দেখে নেব বিভিন্ন সরকারি দপ্তরের প্রস্তুতির চিত্র। জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে সব সরকারি কর্মচারীর তথ্য হালনাগাদ করার নির্দেশনা জারি করেছে, যাতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময় কোনো ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি না হয়। 1 থেকে 20 নম্বর গ্রেডের সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতিতে অন্তর্ভুক্ত করার কাজ চলছে, যা ভবিষ্যতে বেতন নির্ধারণ, পদোন্নতি এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ করবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত গেজেট প্রকাশের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রশাসনিক প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই এটি প্রকাশ করা হবে। ততদিন পর্যন্ত সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রিয় দর্শক, একটি বিষয় স্পষ্ট করে বলে রাখা প্রয়োজন যে উপরে উল্লেখিত অনেক তথ্যই এখনও প্রস্তাবনা এবং আলোচনার পর্যায়ে রয়েছে। চূড়ান্ত গেজেট বা সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট সংখ্যা এবং শর্তাবলী পরিবর্তিত হতে পারে। তাই আমরা আমাদের দর্শকদের অনুরোধ করব, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি গেজেট এবং অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে।
আমাদের নিউজরুম থেকে এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সবশেষে সংক্ষেপে আজকের প্রতিবেদনের মূল বিষয়গুলো আবার একনজরে দেখে নেওয়া যাক। আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়া শুরু হচ্ছে। এটি সম্পূর্ণ কার্যকর হতে ৩টি অর্থবছর সময় লাগবে। প্রথম বছরে মূল বেতনের একটি অংশ বৃদ্ধি পাবে, দ্বিতীয় বছরে বাকি অংশ সমন্বয় হবে এবং তৃতীয় বছরে সব ধরনের ভাতা নতুন কাঠামো অনুযায়ী কার্যকর হবে। বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকবে, তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে আনা হবে। এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীরাও এই সংস্কারের আওতায় আসবেন। মহার্ঘ ভাতা সমন্বয় প্রক্রিয়া নিয়ে একটি সচিব কমিটি কাজ করছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বিশাল সংস্কার বাস্তবায়নের জন্য সরকার বাজেটে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ রাখার পরিকল্পনা নিয়েছে। প্রিয় দর্শক, নতুন পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন তথ্য, সরকারি গেজেট প্রকাশ কিংবা অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা এলেই আমরা তা সবার আগে আপনাদের জানাব। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।